গোপাল ভাঁড়ের ফাঁসির হুকুম। বাংলায় হাস্যকৌতুকের বিষয় ভাবতে গেলে প্রথম যে নাম মাথায় আসে তা হল গোপাল ভাঁড়। টাক মাথা, নাদুস নুদুস ছোটখাটো চেহারার এই মানুষটার মাথায় যে কত বুদ্ধি আঁটে তা নিয়ে প্রায় শখানেক কাহিনী প্রচলিত আছে বাংলায়। তার আসল নাম গোপাল চন্দ্র প্রামাণিক। তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন। তবে কথায় আছে, কপালের নাম গোপাল। এই আদ্যপান্ত রসিক মানুষটার হয়েছিল ফাঁসির হুকুম। সেই গল্পই শুনুন। সালটা 1757। তখন সিরাজউদ্দৌলা বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব। মির্জাফর, ঘাসেটি বেগম, জগৎ সেথ, রায়দুল্লভ, অমিজাত সহ অনেকেই নবাবকে সিংহাসনচ্যুত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। তারা প্রত্যেকেই তাদের হিংসার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সাথে চুক্তি করেন। ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগ দেওয়ার পরিকল্পনা করেন। কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় রাজসভায় সবাই সমর্থন করলেও শুধুমাত্র একজন ব্যক্তি বাদ সাজলেন। তিনি হলেন গোপাল ভাঁড়। রাজা কৃষ্ণচন্দ্রকে গোপাল ভাঁড় বললেন, ইংরেজরা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। ইংরেজরা গায়ে সূচ হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হবে। সর্বোপরি বাংলার এমন সর্বনাশ তিনি করতে দেবেন না। কিন্তু রাজা তার কথায় কর্ণপাত করলেন না, বরং তার সভাসদদের সাথে তিনি গোপাল ভাঁড়কে বিদ্রুপ করতে শুরু করলেন। কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল যদি নবাবকে মুখ ভেঙচি দিয়ে আসতে পারে তবে তিনি নবাবের বিরুদ্ধে যাবেন না। কৃষ্ণচন্দ্রের শর্ত শুনেই গোপাল ভাঁড় হাঁটা দিলেন মুর্শিদাবাদের দিকে। কিন্তু তাকে ভাগীরথী নদীর তীরে গড়ে ওঠা ভিরাঝিল প্রাসাদে ঢুকতে দেওয়া হচ্ছিল না কিছুতেই। গোপাল বুদ্ধি করে এক প্রহরীর হাতে কামড় বসিয়ে দিলেন। ফলশ্রুতিতে বিচারের জন্য নবাবের কাছে নেওয়া যাওয়া হলো গোপালকে। পুরো ঘটনা নবাব শুনে বললেন, তুমি কে, কেন এসেছ? বরং নবাবের দিকে তাকিয়ে বৃষ্টিভাবে বুক ভ্যাঞ্চালেন গোপাল। নবাব তো রেগে লাল। একই এত বড় দুঃসাহস, আমাকে মুখ ভ্যাঞ্চানো! প্রহরী, আটক করো এই বদমাইশকে। আটক করা হলো গোপাল ভাঁড়কে। আগামীকাল হবে তার বিচার। এরই মধ্যে গোপাল মির্জাফরকে চুপি চুপি বললেন, আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে, কিন্তু কিছু বলবো না, কারণ এসব কথা ফাঁস করে দিলে কৃষ্ণচন্দ্র ভেসে যাবে। নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক। তিনি যেমন অন্নদাতা। মির্জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেলেন। তিনি নবাবের কান ফুসলিয়ে গোপালের ফাঁসির ব্যবস্থা করলেন। পরের দিন সভায় গোপালকে হাজির করা হলো। শোনানো হলো তার শাস্তি। ফাঁসির শাস্তি শুনেও গোপালের মুখের কোনো পরিবর্তন দেখা দিল না, বরং নবাব গোপালের দিকে তাকাতেই গোপাল আবার মুখ ভেঙচি দিলেন। নবাব তো এহেন পাগলকে নিয়ে তিনি কি করবেন ভেবে পেলেন না। পাগল লোককে ফাঁসি দেওয়া কি ঠিক? ডাক পড়ল কবিরাজের। কবিরাজ মশাই গোপালকে পরীক্ষা করতে লাগলেন। নবাব জিজ্ঞাসা করলেন, কবিরাজ মশাই কি বুঝছেন? কবিরাজ মাথা চুলকিয়ে বললেন, এ তো দেখছি বদ্ধ উন্মাদ। শেষে নবাব গোপালকে মুক্ত করার সিদ্ধান্ত নিলেন। এরপর গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। মহারাজকে সব কথা খুলে বললেন। কৃষ্ণচন্দ্র ভেবেছিলেন গোপাল আর যাই করুক নবাবকে মুখ ভ্যাংচানোর সাহস করবে না। এদিকে গোপাল তো অসাধ্য সাধন করে এসেছেন, আর কৃষ্ণচন্দ্রের মনের ইচ্ছা মির্জাফরকেই সমর্থন করা। তার উপর একমাত্র গোপাল ছাড়া বাকি সব সভাসদরাও তার সঙ্গেই আছেন। মহারাজ সকল সভাসদদের সামনে গোপালকে বলে উঠলেন, গোপাল, তুমি আর যাই করো না কেন, তোমাকে দেওয়া শর্ত আমি মানি না। আমি নবাবের বিরুদ্ধেই যাব। এতে তুমি আমাকে সাথ দাও বা না দাও, তাতে আমার কিছু যায় আসে না। গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল বুঝে নিঃশব্দে সভা ত্যাগ করলেন। রাজসভায় আর ফেরেননি কোনোদিন। অত্যন্ত ব্যথিত মন নিয়ে তিনি কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করে চলে গেলেন। এরপর থেকে সদা হাস্যময় গোপাল ভাঁড়কে বাংলার আর কোথাও দেখা যায়নি।